পাত্রপক্ষের সামনে মিষ্টি কালারের একটা শাড়ি পরে বসে আছি আমি। ঘোমটার আড়ালে ছেলেটাকে এক নজর দেখে নিয়েছি। বেশ স্টাইলিশ আর হ্যান্ডসামও। ওনাকে বেশ ভালোই লেগেছে আমার। দেখে বেশ ধনী বলেই মনে হচ্ছে। ওনাদের দেখে এটাও বুঝে গেছি যে আমাকে ওনাদের পছন্দ হয়েছে। তাই ওনার বাবা বলে উঠলেন, মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। চৌধুরী সাহেব, আমি আর দেরি করতে চাই না, এই সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে চাই। মামু কিছু বলতে যাবেন এমন সময় টেবিলের কথা কানে এলো আমার। আরে আঙ্কেল, এত তাড়া কিসের? আগে তো মেয়ে সম্পর্কে খোঁজ খবর নিন, তারপর না হয়। আরে নাদিম যে, এটা বলে আর লজ্জায় ফেলো না আমাদের। তোমার বাবা একজন সৎ ভদ্রলোক, ওনার ভাগ্নি খারাপ হবে না, ওনার মতোই হবে। তাই খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করছি না। না না আঙ্কেল, এমন বোকামি একদম করবেন না। বাবা দেখে ছেলেকেই বোঝা যায় না, আর আপনি ভাগ্নের ক্যারেক্টার বিবেচনা করছেন। নাদিম থামো, কি যা তা বলছো? যা তা নয় বাবা, যা সত্যি সেটাই বলার চেষ্টা করছি। আমরা কাউকে ঠকাতে চাই না। পরে ব্যাপারগুলো জানলে ওনারা তোমার দিকে আঙুল তুলবেন। তার চেয়ে এখনই জানা ভালো। আরে ভিতরে আয় তো। সাথে সাথে ভিতরে প্রবেশ করলো একটা লোক। লোকটাকে দেখে চেনা চেনা লাগছে আমার। হ্যাঁ, এ তো সেই গুন্ডাটা যে আগে আমায় ডিস্টার্ব করতো। তারপর নাহিদ ভাই আর মার খেয়ে পিছু ছেড়ে দিয়েছিল। এখানে কেন? আরিফ এখানে কেন নাদিম? তোমার আদরের ভাগ্নের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে এসেছি। আরিফ, নাদু সম্পর্কে কি কি জানিস ওনাদেরকে একটু খুলে বলতো। কাউকে কিছু বলতে হবে না, তুমি এখন আসতে পারো। বলতে হবে, আমাদেরও জানা উচিত তোমার ভাগ্নি ঠিক কি জিনিস। বলো বাবা, তুমি নির্ভয়ে বলো। আমরাও শুনতে চাই। আবারও ঝড় আসতে চলেছে আমার জীবনে। ইনি আমার জীবনটাকে নরক না বানিয়ে ছাড়বেন না দেখছি। কেন এমন করছেন উনি? কি চান? আসলে আঙ্কেল, আপনারা নাদিয়াকে যতটা সহজ সরল দুঃখী মেয়ে ভাবছেন ততটা দুঃখী নয়, সবটাই নাটকর। আমি বলতে বাধ্য হচ্ছি, ওর ক্যারেক্টারের হেভি দোষ আছে মাইরি। কয়েকদিন পর পর জামা কাপড়ের মতো বিয়ে বদলায়, কয়দিন ঢলাঢলি করে, তারপর ছেড়ে দেয়। এই তো গত পরশু দেখলাম রিয়াদের সাথে হাঁটছে। না জানি লোকচক্ষুর আড়ালে আরও কত কি করবে। চুপ করো আরিফ। নাদিম, তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও। আমি জানি আমার নাদিয়া কেমন, তোমার কাছ থেকে জানার প্রয়োজন নেই। কয়টা টাকার জন্য একটা মেয়ের সম্পর্কে এভাবে বলতে লজ্জা করছে না তোমার? দেখুন আঙ্কেল, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আমি জানি না। কথাটা জানানো আপনাদের প্রয়োজন মনে হলো তাই জানালাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আমি আসছি। ছি ছি, তলে তলে এত! আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আমি আগেই জানতাম এই মেয়ের চরিত্রে দোষ আছে, তাই তো আগের বার আমার ছেলেটাকে ফাঁসাতে পেরেছিল। তুমি থামবে? মামুর ধমক শুনে থেমে গেলেন মামি। আর কত নিচে নামবেন উনি? এইভাবে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করতে গিয়ে নিজের বাড়ির মান সম্মান নিয়ে খেলতে একটুও বাধলো না ওনার। আর মামি কি বলল কিছুই মাথায় ঢুকছে না আমার। আপনারা কিছু মনে করবেন না, ওর বলা কথা একটাও সত্য নয়। আমার নাদু অতি ভালো মেয়ে, এবার বিয়ের ডেট ফিক্সড করে ফেললে কি বলেন? সরি চৌধুরী সাহেব, আমরা আপনাকে ভালো লোক জানতাম। আপনার ছেলের কথাই ঠিক, মামু দেখে ভাগ্নি বিচার করা যায় না। আমরা আবার নষ্টা মেয়েকে বাড়ির বউ করতে চাই না। সরি। এই চলো সবাই। মামি আর তিতলি আপু যা নয় তাই বলে চলেছেন আমায়। মামু নির্বাক দর্শকের মতো শুনে চলেছেন, আর ভাইয়া তৃপ্তি সহকারে আপেল খাচ্ছেন। আমার মান সম্মান চিবিয়ে খেয়ে এখন আপেল খাওয়া হচ্ছে। আসলে বাবা, তোমরাই ভুল। এমন ক্যারেক্টারলেস মেয়েকে বিশ্বাস করেছ। এবার অন্তত বোঝো, সেসবের ঘটনাটা পুরোটাই সাজানো, এতে কারোর কোনো দোষ নেই। জানি শুনতে খারাপ লাগছে, তবুও ক্যারেক্টারলেসকে ক্যারেক্টারলেস ছাড়া আর কিছুই বলতে পারছি না। আচ্ছা বাবা, এমন মেয়েকে তুমি বিয়ে দিতে পারবে তো? কেন পারবে না? অবশ্যই পারবে। নাদিয়া ক্যারেক্টারলেস নয়,
ওকে নিয়ে কাউকে ভাবতে হবে না। তোমরা বিয়ের আয়োজন করো, আমি ওকে বিয়ে করতে রাজি। বাড়িতে ঢুকতে ঢুকতে বলে উঠল কেউ। কণ্ঠটা খুব চেনা লাগছে আমার কাছে। আস্তে আস্তে আমার সামনে ভেসে উঠল ওনার চেহারা। ওনাকে দেখে চোখেও বিশ্বাস করতে পারছি না আমি। উনি আমাকে বিয়ে করতে রাজি? এটা কি করে সম্ভব? ওনাকে লক্ষ্য করে অস্পষ্ট সুরে বলে উঠলাম, আপনি? হ্যাঁ আমি। নিশ্চয়ই আশা করিসনি। বাবা, তুমি বিয়ের আয়োজন করো, আমি নাদিয়াকে বিয়ে করব। তুই এটা কি বলছিস নাহিদ? শেষ পর্যন্ত এরকম একটা খারাপ মেয়েকে বিয়ে করতে চাস তুই? একে তো এতিম, তার উপর... না না, এটা আমি মানব না। মা তুমি থামো তো। কে কোথার থেকে এসে নাদিয়া সম্পর্কে দুইটা মিথ্যে কথা বলে চলে গেল, আর তুমি বিশ্বাস করে বসলে? আমরা তো জানি নাদিয়া এমন মেয়ে নয়, খুব ভালো মেয়ে। না না, এটা হতে পারে না। ওনাকে তো আমি নিজের ভাইয়ের মতো ভাবি। তাহলে এখন ওনাকে কি করে? না না ভাইয়া, এটা হতে পারে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমাকে মাফ করবেন। কেন পারবি না মা? নাহিদ অযোগ্য কোথায়? সব দিক থেকেই তোর জন্য পারফেক্ট। আমিও জানি আমার নাদিয়া কোনো অন্যায় করবে না, আর ওর জন্য আমি একজন যোগ্য ছেলে খুঁজছিলাম। এখন আমি নিশ্চিন্তা যে তুই ওকে বিয়ে করতে রাজি হয়েছিস। তোকে কি বলে যে ধন্যবাদ দেব জানা নেই আমার। উফ বাবা, কেন এসব বলছো? নাদিয়া যেমন তোমার ভাগ্নি, তেমনই আমারও গার্জেন। ওর প্রতি আমাদেরও অনেক দায়িত্ব আছে। তাছাড়া নাদিয়ার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। তাই ওর জীবনটা আনন্দে ভরিয়ে তোলার জন্য হলেও এটা আমি করব। তুই আমার ওই বাসালি বাবা। তবে সবাই তো তোর মতো নয়। কিছু কিছু লোক আছে যারা ওর ভালো চায় না, তারাই এইসব বলে থাকে, আর সাথে আমার মান সম্মানটাও ধুলোয় মিশিয়ে দেয়। বাবা, তুমি কি কথাগুলো আমাকে মিন করে বলছো? কোনো ব্যাপার না, বলতে থাকো। তবে যে করেই হোক না কেন, পরে কিন্তু এইসবের জন্য পস্তাবে, খুব পস্তাবে তুমি। তখনেরটা তখন দেখা যাবে। তাহলে এইটাই ফাইনাল, নাহিদের সাথে তোর বিয়ে দিচ্ছি আমি। আর হ্যাঁ, এই ব্যাপারটা কারোর কোনো জ্ঞান শুনতে চাই না আমি। যেখানে ছেলের বাবা রাজি, সেখানে কারোর কথা বলা মানাই না। ওকে বাবা, বলবো না কথা। তোমাদের যা ইচ্ছা হয় তুমি তাই করো। এমনিতেও এখন তোমাদের হাতের পুতুল পরিণত হয়ে গেছি, তাই কোথায় কি করবে সেসব আমায় না জানালে চলবে। নাদিম, কি বলতে চাইছো তুমি? না থাক, কিছু না। তোমাদের যা ইচ্ছে হয় করো, আমার কথাগুলো আবার সহ্য হবে না তোমার। তাহলে নাহিদ, আমরা আগামীকালই তোমার আর নাদিয়ার বিয়ের ডেট ফিক্সড করব। বলেই একে একে বাবার পিছু পিছু ওপরে চলে গেল সবাই। আমি ঠায় দাঁড়িয়ে আছি, কি হতে যাচ্ছে এসব ভেবে। নাদিম ভাইয়া বসে বসে এটা ওটা খেয়ে চলেছেন। ওনাকে এখন আমার মাথার ওপর তুলে আছাড় মারতে ইচ্ছে করছে। যদিও তা পসিবল না, তবু কল্পনায় ভাসতে মানা কোথায়। ওনাকে দেখে রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে আমার। আজ ওনার জন্য সব ঘটল। যদি ওই ছেলেটার সাথে আমার বিয়েটা না ভাঙতো, তাহলে আজ নাহিদ ভাইয়াকে এমন ডিসিশন নিতে হতো না। আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারি না, এটা কখনো হওয়ারই নয়। রাগী ফেস নিয়ে নাদিম ভাইয়ার দিকে এগিয়ে গেলাম। দু হাতে কোমর চেপে ধরে বললাম, এটা আপনি কেন করলেন? কি পেলেন এটা করে? আজ আপনার জন্য ভাইয়াকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো। কেন করলেন আমার সাথে এটা? কি ক্ষতি করেছি আমি আপনার? এভাবে আমাকে দেখে কিছুটা ভ্রু কুঁচকে এলো ওনার। ওলে বাবালে, আমাদের নাদু জানে না কি ক্ষতি করেছে আমার। আমার ক্ষতি তুই ছাড়া কেউ করতে পারে না। আজ এত কাঁদছিস কেন? এতদিন তো এটাই চেয়েছিলিস, কিন্তু করতে পারিসনি। ফাইনালি আজকে আমার জন্য করতে পেরেছিস, তাহলে চোখ থেকে পানি পড়ছে কেন? হ্যাঁ, আমি এটা চেয়েছি না, কোনো দিনও না। আমি কোনো দিনই এটা চাইনি। ওনাকে আমি নিজের ভাই ছাড়া... আরে থাম তো, এই কথা বলে বলে আমার কানের পোকা খাস না। যা, তাড়াতাড়ি বিয়েটা করে দে। আর হ্যাঁ, আমার কি ক্ষতি করেছিস জানতে চাইছিলিস না? সকালে ঠাস করে আমার এই গালে একটা থাপ্পড় মেরেছিলিস, তখনই বলেছিলাম এর শোধ আমি নেব। দেখ কিভাবে নিলাম। তুই মারলি বন্ধ দরজার আড়ালে, আর আমি ফেরত দিলাম
খোলা দরজার বাইরে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আবারও কাঁদতে লাগলাম আমি। এইটুকু থাপ্পড়ের শাস্তি এভাবে নিলেন? সকলের সামনে আমাকে ছোট করলেন তো করলেন, সাথে সাথে আপনার পরিবার, মামু, ওনার কথা একবারও ভাবলেন না? মামু আজ কতটা কষ্ট পেল, অপমানিত হলো, সেটা ভাবলেন না একবারও? না, ভাবিনি। আমি এখন নিজের ছাড়া কারোর কথা ভাবি না। তুই আমাকে পদে পদে অপমান করেছিস, এখন সবগুলো অপমানের বদলা নেওয়ার পালা। খুব মজা লাগতো না আমাকে সকলের কাছে ছোট করে? এবার বোঝ, সকলের কাছে ছোট হতে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে কথাগুলো শুনতে কেমন লাগে। আমি আপনাকে পদে পদে অপমান করেছি মানে? আমি কবে, কোথায়, কখন আপনাকে অপমান করলাম, ছোট করলাম? আহারে সাধু একটা। যাকগে, তোর মাথা ঠিক নেই, আগে মাথাটা ঠিক কর। সামনে তোর মনের মানুষের সাথে বিয়ে, কত কাজ। যা যা, কাজগুলো সেরে দে, আমি আসি। একটা আপেল লুফে নিয়ে চলে গেলেন উনি। অবাক হয়ে ভাবছি আমি, মনের মানুষ, ভাইয়া আমার মনের মানুষ, এটা উনি ভাবলেন কি করে? আমি তো কখনো নাহিদ ভাইয়াকে বা ওনাকে সেই নজরে দেখিইনি। তাহলে কেন আজ এতগুলো কথা বললেন উনি? মিথ্যে অপবাদ কথা কিনা ঠিক বুঝতে পারছি না আমি। রাতে সকলের খাওয়া শেষে সবকিছু গুছিয়ে নিজের রুমে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছি আমি। সকালের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছি না। এখন কি হবে, কি করে আটকাবো এই বিয়েটা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো এমনটা চাইনি। নাহিদ ভাইয়াকে বড় ভাইয়ের মতো দেখি, কখনো তাকে স্বামী হিসেবে ভাবা তো কল্পনাতেও আনিনি। আচ্ছা, যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কেমন হবে? ভালো হবে কি? সেটাই ভালো হবে। কিন্তু বাড়ি থেকে চলে গেলে কোথায় থাকবো আমি? কে দেবে আশ্রয়? না না, বাড়ি থেকে কোথাও যাওয়া যাবে না, আবার ওনাকেও বিয়ে করা যাবে না। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ভালো লাগছে না আর আমার, তাই ছাদে গিয়ে বসে আছি। হাওয়া এসে উপচে পড়ছে আমার গায়ে। আজকে কেমন প্রাণহীন হয়ে গেছি, কিছুই ভালো লাগছে না। বসে থাকতে থাকতে 2 লাইন গান ধরলাম। এমনিতেও আমার গানের গলা খুবই ভালো, স্কুলে সকল অনুষ্ঠানে ফার্স্ট হতাম, কিন্তু আজ গুনগুন করারও সময় পাই না। আজ খুব ইচ্ছে করছে গান গাইতে, নিজের কষ্টগুলোকে গানের মাধ্যমে প্রকাশ করতে। তাই উদাস মনে গান ধরলাম আমি। গান গাইতে গাইতে কখন যে চোখে পানি চলে এসেছে নিজেই জানি না আমি। চোখ মুছতেই কারো হাততালির আওয়াজ কানে এলো আমার। ঘাড় ফিরিয়ে তাকাতেই নাহিদ ভাইয়াকে সামনে দেখতে পেলাম। আপনি? তোর গান গাইতে জানিস জানতাম, কিন্তু এতটা মিষ্টি গলা এটা জানতাম না। তবে আমার যেটা খারাপ লেগেছে সেটা হলো তুই কষ্টের গান গাইছিলিস। কেন এত কষ্টের গান গাইছিস আমি জানি, তোর খুব কষ্ট হচ্ছে। একবার আমাকে বিশ্বাস কর, তোর জীবনের সুখের রঙে রাঙিয়ে দেবো আমি। কি দিবেন একটা চান্স আমাকে? দেখুন ভাইয়া, আমি আপনাকে ভাইয়া ছাড়া আজ পর্যন্ত কিছুই ভাবিনি, তাই আপনাকে আমি বিয়ে করতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। কেন সম্ভব নয়? ফাটলি মেয়ে, আগে ভাবিসনি তো কি হয়েছে, এখন ভাবি। কত ছেলে মেয়ে এভাবে বিয়ে করছে, তারা কি পারছে না সংসার করতে? পারছে তো, তেমনই তুই আর আমিও পারবো। এই মুহূর্তে কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমার। উনি তো ঠিকই বলছেন, কিন্তু আমি তো মানতে পারছি না, কিছুতেই মনকে বোঝাতে পারছি না। তাই চুপচাপ মাথা নিচু করে নিচে নেমে চলে আসলাম। নিচে নেমেই বেখেয়ালে হাঁটায় তিতলি আপুর সাথে ধাক্কা খেলাম আমি। উনি ইচ্ছে মতো কথা শোনালেন আমাকে। কথাগুলো আজ কানে আসছে না ঠিক। আজ মনটা বড্ড অশান্ত হয়ে রয়েছে। কোথায় গেলে যে একটু শান্তি পাবো বুঝতে পারছি না। কেউ কি নেই যে আমায় একটু বুঝবে? হাঁটতে হাঁটতে কেন জানি না তিয়া আপু রুমের সামনে গিয়ে পা দুটো আটকে গেল আমার। ওনার কাছে একটু শান্তি পেতে পারি। উবু হয়ে বালিশে হাতের ওপর ভর দিয়ে মোবাইল হাতে হাসছেন উনি। ধীর পায়ে আপুর পাশে গিয়ে বসলাম। ফোন রেখে কিছুক্ষণ আমাকে পর্যবেক্ষণ করলেন আপু। কি হয়েছে, এত মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? আপুর প্রশ্নের জবাবে মাথা নাড়িয়ে না জানালাম আমি। না, তাহলে কি হয়েছে? ও বুঝে গেছি,
ভাইয়ার সাথে বিয়েটা মানতে পারছিস না, তাই তো? চোখ টলমল করছে আমার, মুখ দিয়ে কিচ্ছু বলতে পারছি না। তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিজেকে আর আটকে রাখতে পারলাম না আমি। আপুকে জড়িয়ে কেঁদে উঠলাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টায় আছেন। কাঁদিস না, কিচ্ছু হবে না। দেখ, ভাইয়া কিন্তু খুব ভালো মানুষ, আর তোকেও খুব ভালোবাসে। আমি জানি ও তোকে খুব ভালো রাখবে। এত দুঃখ কষ্টের পর একটু সুখের মুখ দেখতে চলেছিস, তাহলে কেন সেটা এভাবে নষ্ট করবি তুই? কিন্তু আপু, আমি ওনাকে ভাইয়া ছাড়া কিচ্ছু ভাবিনি। তাহলে? আরে বোকা, আস্তে আস্তে ভেবে নিবি। আর শোন, এভাবে একদম কাঁদবি না। দেখি, চোখ মুছ তো। ভাইয়াকে ভালোবাসার মানুষ করে নে না প্লিজ। এমনিতে তো খুব ভালোবাসিস, তাহলে? তবুও আজ আমি এতিম, আমার কেউ নেই। সেই জন্য আজ আমার বিয়ে ভেঙে যাওয়ায় দয়া করে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন উনি। এবার তুমি বলো, এটা কি ঠিক? ধুর পাগলি, দয়া করতে যাবে কেন? এমনিই বিয়ে করেছে। তুই দেখে নিস, একদিন সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে আর ভাবিস না, যা হচ্ছে হতে দে। আচ্ছা, এবার এসব বাদ দে। শোন, তোর মিনার ভাইয়া আর আমার জন্য একটা কাজ করে দিবি? কি কাজ বলো? আগামীকাল ওর বার্থডে, তাই ওর জন্য একটা গিফট কিনেছি আমি। আমাদের বাসার সামনে টাংটায় আসবে, তুই একটু দিয়ে আসবি প্লিজ। দিতে তো পারবো, কিন্তু যদি কেউ দেখে ফেলে তখন? কেউ দেখবে না, দুপুরবেলায় যে যার রুমে থাকে, ওটাই চান্স, তখন দিয়ে আসবি। আচ্ছা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে আছি আমি। তখনই আপু এসে প্রবেশ করলো আমার রুমে। গিফট বক্স হাতে নিয়ে ধরিয়ে দিল আমার হাতে। এই বাক্সটা ওর হাতে দিয়ে ঠুস করে চলে আসবি। আমিই যেতাম, কিন্তু পারছি না, তাই প্লিজ দিয়ে আয় না রে। এইটুকু উপকার আমাদের কর। ওকে আপু, টেনশন করো না, আমি এক্ষুনি দিয়ে আসছি। ড্রয়িং রুমে যেতেই কারোর সাথে ধাক্কা খেলাম আমি। উফ, মাথাটা ফাটিয়ে দিল একেবারে। এই কে রে? চোখ কি আলমারিতে তুলে রেখেছিস নাকি? দেখে হাঁটতে পারিস না? ওই, কি বলছিস? আমি কখন ধাক্কা দিলাম? তুই তো আমার মাথাটা ফাটিয়ে দিলি। আমারও সে একই কোশ্চেন। চোখ কি আলমারিতে তুলে রেখেছিস নাকি? ওনাকে দেখে বক্সটা ওনার পিছনে লুকিয়ে নিলাম আমি। আমি আমি কি করে আপনাকে ধাক্কা দিতে পারি? মাথায় এইটুকু বুদ্ধি নেই আপনার? কি? আমার বুদ্ধি নেই? আর তুই বুদ্ধি রানী, তাই তো? তো বল, আমি কি বোকার মতো কাজ করলাম? এই যে আপনার হাইট আর আমার হাইট মাথায় আছে আপনার? আমার হাইট আপনার বুক পর্যন্ত। আমার পক্ষে কেমন পসিবল আপনার মাথা ছোঁয়া? একমাত্র আপনি যদি আমার মাথায় ধাক্কা না দেন, তাহলে আমি আপনাকে কি করে ছুঁতে পারি? তাই ধাক্কাটা আমি নই, আপনি দিয়েছেন। চুপ! খালি ফালতু তর্ক করিস। আমি যখন বলেছি ধাক্কা তুই দিয়েছিস, তার মানে তুই দিয়েছিস। প্রুফ দেখেও ফালতু কথা বলছেন? আসলে নিজের ভুল স্বীকার করার ক্ষমতাটাই আপনার নেই। ও রিয়েলি? তোর বুদ্ধি আছে? অবভিয়াসলি। হোয়াট আর জোকস নাদু! কথাটা শুনে মজা পাইলাম। যাই হোক, তুই দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতে থাক, আমি আসছি। বলে হাসতে হাসতে চলে গেলেন। এমন কি বললাম যে এভাবে পাগলের মতো হাসছেন? দোকানের সামনে দাঁড়িয়ে মিনার ভাইয়ার জন্য অপেক্ষা করছি আমি। মিনার ভাইয়া লোকটা খুবই ভালো, আপুকে খুব ভালোবাসে। আমি জানি আপুকে খুব ভালো রাখবেন উনি। কিছুক্ষণ পর এসে পৌঁছালেন। ওনাকে গিফট বক্সটা দিয়ে বিদায় নিয়ে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে সবাইকে দেখে অবাক হয়ে গেলাম। সবাই ড্রয়িং রুমে মুখ কালো করে বসে আছে। মামু পায়চারি করতে ব্যস্ত। আমাকে দেখেই তিতলি আপু বলে উঠলেন, ওই যে বাবা, দেখো তোমার আদরের ভাগ্নি রং তামাশা করে ফিরে এসেছেন। কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না আমি। শুধু অবুজের মতো চেয়ে আছি। আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন মামু। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রশ্ন ছুড়ে মারলেন, কোথায় গিয়েছিলিস? আপুর দিকে তাকাতেই ইশারায় কাউকে কিছু বলতে মানা করলেন উনি। তাই চুপ করে আমতা আমতা করে বললাম, আসলে মামু, আমার কিছু জিনিসপত্র কিনতে লাগতো, ওই মোড়ের মাথায় গিয়েছিলাম।
মিথ্যা বলিস না নাদিয়া, আমি সব দেখেছি। এবার বল ছেলেটাকে। কো- কোন ছেলে? একবার বলেছি মিথ্যা বলবি না, তাহলে কেন বলছিস? ভালোই ভালোই বল ছেলেটাকে। মাথা নিচু করে বলে উঠলাম আমি। বন্ধু। বন্ধু? তাহলে বাসায় নিয়ে আসলি না কেন? ওই টঙে কেন দেখা করলি? তাহলে কি নাদিম যা বলেছিল সেটাই ঠিক? না তো মানতে পারছি না আমি, যে তোকে এত বিশ্বাস করতাম, সেই তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, আমি মিথ্যা বললি। না না মামু, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ও শুধুই আমার বন্ধু, এর বাইরে কিচ্ছু নয়। আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। প্লিজ বিলিভ মি। সরি নাদু, যেখানে একবার বিশ্বাস ভেঙে যায় তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না। তোকে বিশ্বাস করে ঠকে গেছে আমি, আজ বুঝলাম নাদিম আর আরিফ যা বলেছিল তার সবটাই সত্যি। আমি শুধু শুধু ভুল বুঝেছিলাম ওদের। কাল ওরা এত কথা বলল, আর আজ তুই নিজে সেগুলো সত্যি বানিয়ে দিলি। আসলে যা সত্যি তা একদিন না একদিন সত্যি সবার সামনে বেরিয়ে আসবেই, তাই আজকে সেটা সামনে চলে এলো। এখন যাই বলিস না কেন, নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না। বলে উপরে চলে গেল মামু। আগেই বলেছিলাম এই মেয়ে সুবিধার নয়, তখন তো শুনলে না। নাও এবার বোঝো মজা। নাহিদ ভাইয়া কোনো রকম কোনো কথা না বলে চলে গেলেন। একমাত্র নাদিম ভাইয়াই এখানে নেই, তার মানে উনি সবাইকে এই ব্যাপারে বলেছেন। না হলে মামু জানলো কি করে যে আমি ওখানে গেছি? সকলে চলে যাওয়ার পর আপু এসে আমার পাশে দাঁড়ালো। সরি বোন, আমার জন্য তোকে এত অপমানিত হতে হলো, ক্ষমা করে দে প্লিজ। না না আপু, এসব তুমি কি বলছো? অপমান তো এমনিতেও আমি রোজ হই, হতে হতে এখন আর গায়ে লাগে না। তুমি মন খারাপ করো না তো, শুধু মাঝখান থেকেই মামুকে কষ্ট দিয়ে ফেললাম, তাই খারাপ লাগছে। আচ্ছা ছাড়ো, নাদিম ভাইয়া কোথায় গো? ও তো বাইরে বেরিয়েছে। কেন, কোনো দরকার? খুব জরুরি দরকার আছে আমার, আসুক তারপর দেখা যাবে। রাতে ভাইয়ার রুমের পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু ভেতরে কি করে যাব সেটাই ভাবছি। হঠাৎ করে রুমে ঢুকবো, এটাও তো কেমন লাগছে আমার কাছে। আবার না গিয়েও উপায় পাচ্ছি না। আজ ওনার সাথে ফাইনাল বোঝাপড়া করতেই হবে আমাকে। কি চান উনি? কেন বারবার সবার সামনে অপমান করছেন আমাকে? আমায় আজ সব প্রশ্নের উত্তর নিতেই হবে। দরজায় টোকা দেওয়ার আগেই বলে উঠলেন উনি। আমার রুমে কেউ আসবে না। ওই নাদু, তুইও যা এখান থেকে। কেমন শয়তান রে বাবা, কি করে বুঝলো যে আমি দরজার উপাশে আছি? কিন্তু তুই যাই বলিস না কেন, আজ তোর সাথে কথা বলতেই হবে আমায়। ওর মানার তোয়াক্কা না করেই ভেতরে ঢুকলাম আমি। আমাকে ভেতরে আসতে দেখে রুম থেকে বেরিয়ে যেতে চাইছেন উনি। উনি যেদিকে আমিও সেদিকে, এভাবেই অনেকক্ষণ চলার পর রেগে গেলাম আমি। স্টপ ভাইয়া, পালাচ্ছেন কেন এভাবে? আমার আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু আমার তোর সাথে কোনো কথা নেই। সরি, রাস্তা ছাড়, আমি বেরোবো। আমার সাথে কথা না বলে কোথাও যেতে পারবেন না আপনি। আজ আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। কেন করছেন এসব? সবার সামনে আমাকে ছোট করে কি মজা পাচ্ছেন? তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অযথা আমাকে বিরক্ত করিস না। আজকের ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত নই আমি। আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি আপনি ছাড়া আর কারো ক্ষমতা নেই এটা করার। কারণ নিকট ছোট করার একমাত্র আপনারই কাজ। সো যা করেছেন আপনি করেছেন, সেটা খুব ভালোভাবেই আমি জানি।